হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নেক্সট জেন শো। আমি আছি ডালিয়া। আজকে আপনাদেরকে একজন একজন অ্যাঞ্জেলের সঙ্গে পরিচয় করিয়ে দেব। ওনাকে বলা হয় একজন শান্তির দূত। উনি একজন শিল্পীই নন, ওনার বিভিন্ন যে চিন্তা ভাবনা এবং ওনার পোশাক আশাকের মাধ্যমে ওনার যে পারফরমেন্সের মাধ্যমে উনি মানুষের মাঝে ভালোবাসা, শান্তি এবং আত্মজাগরণের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান। আমি আর কথা না বাড়িয়ে ওনার কাছে চলে যাই। আমাদের মাঝে আছে সাজান। সাজান, কেমন আছো তুমি? অনেক ভালো আছি। অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমার পরিচিতি দেওয়ার জন্য, আর ধন্যবাদ নেক্সট জেনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, আমার নিজের খুব ভালো লাগছে এবং আমি খুবই এক্সাইটেড। আমি একজন অ্যাঞ্জেলের সঙ্গে কথা বলতে পারছি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমি কখনো অ্যাঞ্জেল দেখব। আমার মনে হয় আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার মনে হয় এটা আমাদের ছোটবেলায় প্রত্যেকটা বাচ্চার মনে এরকম একটা স্বপ্ন থাকে যে আমি যদি অ্যাঞ্জেল হতাম বা আমার এরকম ডানা থাকতে উঠতে পারতাম। এটা আমারও ছিল একটা সময় ছোটবেলায়, এখনো হয়তো আছে। এখনো যে এই ডানা দিয়ে তো আর উঠতে পারি না। হ্যাঁ, একটা স্বপ্ন অবশ্যই আছে যে আমার যদি সত্যি ডানা থাকতো, আমি যদি সত্যিই উঠতে পারতাম। হ্যাঁ, এই স্বপ্নটা এখনো কাজ করে। তো সাজান, কিভাবে তোমার এই যে মনের আলোকে তুমি ডানা বানিয়ে কিভাবে তুমি উঠছো এবং এই যে একটা পজিটিভিটি মেসেজ ছড়াচ্ছ, কিভাবে আসলো মাথায়? আমি বেসিক্যালি একজন পেইন্টার। তো ছোটবেলা থেকেই ছবি আঁকার উপরে পড়াশোনা শেষ করেছি। তো এই যে আমার যে ছবি আঁকার জার্নি, এই জার্নিটা হচ্ছে অনেক বেশি স্বপ্নভিত্তিক এবং কাল্পনিক। যেমন আমি যখনই ছবি আঁকি, সেই ছবিগুলো সমাজকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি ছবির মাধ্যমে, কিন্তু সেই ছবিটা দেখতে অনেকটা একটা স্বপ্নের জগতের মতো মনে হয়। কারণ আমি সবসময় এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখি যেটা অনেকটা আমাদের স্বর্গের সাথে বা বেহেশত, যেটার সাথে ছোটবেলা থেকে পরিচিত, যে এরকম খুব সুন্দর হবে, সাজানো গোছানো হবে। তো ওই জায়গাটা একটা আমার যে স্বপ্নের পরিবেশ। আর আমরা ছোটবেলায় তো পড়েছি যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। তো ওই জায়গা থেকে যে আমাদের পৃথিবীটাও তো একটা স্বর্গরাজ্য হতে পারে, বা আমার যে স্বপ্ন সেরকম একটা সুন্দর জগৎ হতে পারে। তো ওই জায়গা থেকেই আমার ছবি আঁকা। তো এই যে আমি যে স্বপ্নের ছবি আঁকছি, ওই স্বপ্নের ছবির মধ্যে দেখা যায় যে অনেক বেশি কাল্পনিক বিষয়বস্তু চলে আসে, অনেক বেশি স্বপ্নের জিনিস আসে, যেটা আসলে আমরা বাস্তবিক জগতে দেখতে পাই না, কিন্তু এগুলো আমরা রূপকথায় শুনি বা ছোটবেলা থেকে শুনে এসেছি, স্বপ্ন নিয়ে চিন্তা করি। তো ওই জায়গা থেকে আমার পেইন্টিংয়ে এরকম বিভিন্ন ধরনের অবজেক্ট থাকে, যার মধ্যে এঞ্জেল একটা। তো ওই এঞ্জেলটাকে আমি এই রূপটা আমার মধ্যে নেয়ার কারণটা এটার পিছনে গুরুত্বপূর্ণ কারণ যে আমি যখন ছবি আঁকি, সেই ছবির মাধ্যমে দেখা যায় যে আমি মাস পিপলের কাছে আমার ছবির যেই বক্তব্য সেটা আমি পৌঁছাতে পারি না। কারণ আমার ছবিটা নিয়ে সাধারণ মানুষজনের কাছে গিয়ে পৌঁছানো সম্ভব হয় না। ওটা দেখা যায় স্টুডিও ভিত্তিক থাকে, গ্যালারিতে প্রদর্শিত হয় বা কোনো একজন কালেক্টরের কাছে যায়, কিন্তু সেই ছবিটা আদৌ সাধারণ মানুষের কাছে পৌঁছায় না বা সেটার মেসেজ মানুষ পায় না। তো আমি একটা সময় চিন্তা করলাম যে কেন না আমি সাধারণ মানুষের মধ্যে আমার শিল্পটাকে নিয়ে চলে যাই, তাহলেই তো হয়। তো ওই জায়গা থেকে চিন্তা করে যে আমি কিভাবে যাব মানুষের কাছে, একজন মেসেঞ্জার হয়ে যাব যে কিনা মেসেজ দিবে মানুষকে। তো মেসেঞ্জার হতে হলে আমি এটা সবসময় ছোটবেলা থেকে শুনে এসেছি বা রূপকথায় শুনেছি, মেসেঞ্জাররা এঞ্জেল, যারা স্রষ্টার বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়, এরকম। তো ওই জায়গা থেকে যে আমার যে চিন্তাধারা বা
পৃথিবীকে নিয়ে স্বপ্ন, যে শান্তির বার্তা, তো এটা মানুষের কাছে আমি কিভাবে পৌঁছাবো একজন শান্তির দূত হয়ে। আর সেই শান্তির দূতটা হচ্ছে আসে মূলত, এটা আমি এঞ্জেলের রূপ বলবো না, আসলে এটা এসেছিল একটা কবুতর থেকে। হ্যাঁ, একটা সাদা পায়রা। তো প্রথম দিকে আমি হচ্ছে সাদা পায়রাকেই শান্তির দূত হিসেবে। তোমার এখানে আমি একটু বলি, তোমার পারফরমেন্স একটা ছিল, যে পারফরমেন্স আর্ট বলে, রাইট? তোমার যে মানে তুমি যেটা শিল্প শেয়ার করো সবার সঙ্গে, তো ওখানে তুমি যে ভায়োলিন বাজিয়ে তুমি হচ্ছে যে পায়রাগুলো পায়রা ছেড়ে দিয়েছিলাম। ওই পায়রাটা মূলত হচ্ছে আমার বুকের ভিতরে ছিল। ভায়োলিন বাজাতে বাজাতে একটা সময় যখন ওই মানুষটা বা ওই দেহটা আর অস্তিত্ব থাকে না, ওই দেহটা নিঃস্ব হয়ে যায়, তখন ওই দেহের ভেতর থেকে ওই শান্তির পায়রাটা বের হয়ে আসে। অনেকটা ওই, এটা হচ্ছে লালন সাইজির একটা গান আছে না, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে, যে ওখান থেকে অনেকটা ইন্সপায়ারেশন নেয়া। খুবই দারুণ। রিসেন্টলি আমরা শুনেছি তুমি বাইরে গেছো তোমার আর্ট রিপ্রেজেন্ট করতে, শুনি একটু। আচ্ছা, আমার বাইরে যাওয়ার বিষয়টা এটা আরো অনেক আগে থেকেই যাতায়াত হচ্ছে, যে শিল্পটা, আমাদের শিল্পটা যে আমাদের এই গণ্ডির মধ্যেই রাখতে হবে এমনটা না। আমি বিশ্বাস করি যে আমার শিল্প পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক, পুরো পৃথিবী জুড়েই শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক। তো সেই জায়গা থেকে আমি আমার পেইন্টিং নিয়ে বলি বা আমার পারফরমেন্স আর্ট নিয়ে বলি, বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আমি এটা নিয়ে যাই। দেখা যায় বিভিন্ন আর্টিস্ট রেসিডেন্সি কিংবা এক্সিবিশন পারপাস। রিসেন্টলি কোন দেশে গেছিলে? রিসেন্টলি আমি কিছুদিন আগেই হচ্ছে ইংল্যান্ড থেকে ব্যাক করলাম। তো ওখানে হচ্ছে আমার একটা এরকম আর্ট প্রজেক্ট ছিল, যেখানে এই তো এই শান্তির বার্তা নিয়েই যাওয়া, আর সেই শান্তির বার্তা সেখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, তবে যতটুকুই পেরেছি সেটাতে আমি সন্তুষ্ট, যে আমার শান্তির বার্তাটা অ্যাটলিস্ট ওই পর্যন্ত গেছে। তোমার এই যে উইংসের, মানে উইংসটা যে তুমি পরে থাকো, এবং তুমি রাস্তায়ও মাঝে মধ্যে ওয়াক করো, মানে উইংস পরে আমরা দেখেছি। তুমি বিভিন্ন অ্যাক্টিভিটিস ওখানেও গিয়ে তুমি হচ্ছে যে তোমার এই পারফরমেন্সটা তুমি দেখাও। তুমি কি অ্যাক্টিভিস্টও, রাইট? হ্যাঁ, আমি একজন অ্যাক্টিভিস্টও বলা যায়। যেমন আমি দেশের, যখনই দেশের বা অন্য দেশেরই হোক, যখনই কোনো সমাজে কোনো একটা ইস্যু তৈরি হয় যেটা অরাজকতার সৃষ্টি করে, যেটা শান্তির বিপরীতে কথা বলে, সেইটার এগেনস্টেই হচ্ছে আমি শান্তির দূত হিসেবে নিজেকে প্রেজেন্ট করি। তো ওই জায়গা থেকে অবশ্যই অ্যাক্টিভিস্টও বলবো নিজেকে, যে আমি আসলে খুবই প্রতিবাদী একজন শিল্পী, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কখনোই পিছু পা হই না। খুবই দারুণ। এই যে তোমার মানে কি বলে, যে আমরা দেখেছি ড্রোন ডিসপ্লেতে তোমার, মানে তোমাকেই দেখেছি তোমার সংসদ ভবনের উপরে, কি দারুণ লাগছিল। মানে এটা 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 তুমি কিভাবে করলে? আর তুমি যে মানে ওখানে অনেক বড় করে দেখিয়েছিল, তোমার উইংসের মানে ওয়েট বেশি নাকি রেসপন্সিবিলিটিস? খুবই কঠিন প্রশ্ন। আচ্ছা, সংসদ ভবনের উপরে যেটা দেখানো হলো, ওটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। কেউ বলে যে ওটা অন্য কেউ বলে ওটা আমি। তো ওটার পিছনে একটা মজার গল্প আছে, যেটা আমি এখানে শেয়ার করব না হয়তো পাবলিকের সাথে আপাতত। তবে হ্যাঁ, ওটা আমি ছিলাম। তো হ্যাঁ, মানে আমার এই জুলাই আন্দোলনে আমার যে ভূমিকাটা ছিল, সেটার সাথে কিন্তু বাংলাদেশের শিল্পী গোষ্ঠীর একটা বড় ভূমিকা কিন্তু ওই ছবিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, তাই? হ্যাঁ, কারণ ওইটা হচ্ছে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ,
এই একটা সংগঠন তৈরি হয় ওই সময়টাতে, জুলাই আন্দোলনের সময়টাতে। তো ওই সময়ে যে এই বাংলাদেশের এতগুলো শিল্পী একটা প্ল্যাটফর্মে এসে ওই একটা আন্দোলনের সময় একটা মুভমেন্ট করি আমরা, এবং একটা বিশাল রকমের পারফরমেন্স আর্ট করি আমরা রাস্তায়। তো ওইটা হচ্ছে তখনকার ফ্যাসিবাদী সরকারকে একদম নাড়িয়ে দিয়েছিল। তো ওই পারফরমেন্স আর্টটা হচ্ছে এই তো বাংলাদেশের শিল্পী সমাজকে অনেক অনেক বেশি রিপ্রেজেন্ট করছিল যে জুলাই আন্দোলনের সময়টায়। তো সেখানে আমার এই উইংটা হচ্ছে একটা বড় ভূমিকা পালন করে, এবং এটা একটা সিগনেচার ফর্ম তৈরি হয়ে যায়। তো এই ফর্মটাই আসলে হচ্ছে পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তো এইটা নিয়ে আবার পরবর্তী সময় যখন ধর্ষণ বিরোধী আন্দোলন হয়, তো ওই আন্দোলনে যখন আবার আমি অ্যাক্টিভ হই, তখন আবার এইটার কিছু নেতিবাচক প্রভাব মানুষের মধ্যে দেখা যায়। হ্যাঁ, তো হ্যাঁ, সব কিছুই, কারণ আমি তো অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলি। তো ওই জায়গা থেকে দেখা গেছে যে ওই সময় আমি কথা বলেছি, ওই সময়ে আমার আন্দোলনে নামতে হয়েছে অন্যায়ের বিরুদ্ধে। তো কিন্তু মানুষ সেটা নিতে পারে নাই। মানুষের মধ্যে আমাদের একটা জিনিস আছে কি, যে যখন আমার প্রয়োজন, সেই প্রয়োজনে আমি যাই আসবে আমার কাছে আমি সেটা গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু যখন আমার প্রয়োজন শেষ, যখন সেটা তার নিজের প্রয়োজন বা অন্য কোনো প্রয়োজনে সে কথা বলছে যেটা আমার এজেন্ডার বাইরে, সেটা আমি আর নিতে পারছি না। তো বিষয়টা এইরকম হয়ে গেছে। এর পরবর্তীতে দেখা গেছে যে ওই এঞ্জেলের উইংটা নিয়ে বিভিন্ন একটু ঝামেলাই তৈরি হয়। আচ্ছা, এই যে তোমার উইংস দেখলে বড়রাও মানে খুবই উৎসাহ বোধ করে এবং পড়তে চায়, পরেও অনেকে ছবিও তুলে, তুমি ওদেরকে ওই সুযোগও দাও। এবং বাচ্চারা তোমাকে দেখে কি বলে, মানে তোমার কোনো মজার এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করো। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, স্পেশালি যখন বাচ্চারা আসে। আমি বাচ্চারা যখন এটা পড়তে আসে কখনোই কাউকে ফিরিয়ে দিই না। আর হ্যাঁ, বড়রা অনেকে আসে, সেটা দুষ্টামি করে পড়তে আসে যারা, তাদেরকে আমি অনেক সময় ফিরিয়ে দিয়েছি, কিন্তু বাচ্চাদেরকে কখনো ফিরিয়ে দেই নাই। আর বড়রাও অনেকেই পড়ে ছবি তুলে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে তারা নিজেরাও চায় যে একজন এঞ্জেল হয়ে তাদেরকে কেমন দেখাবে সেটা তারা আসলে ছবি তুলে একটু দেখতে চায়। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভাল লাগে যে আমারও তো একটা সময় এরকম একটা ইচ্ছা ছিল। তো ইচ্ছাটা বাস্তব হয়নি, কিন্তু একজন শিল্পী হিসেবে আমি নিজে তৈরি করে নিয়েছি নিজেকে এরকমভাবে। তো একজন সাধারণ মানুষ যখন আসছে, সে তো নিজে তৈরি করতে পারছে না, কিন্তু সে যদি এটা ক্ষণিকের জন্য একটু ব্যবহার করে সে ওই আনন্দটা পায়, সেই আনন্দটার মূল্য আমার কাছে অনেক বেশি। তোমার এই যে শরীরের একটা অংশ হয়ে গেছে তোমার উইংস, তুমি যখন এটা খুলে রাত্রে তুমি ঘুমাও, তখন তুমি মানে ফিল করো না কিছু একটা নেই, বা তুমি এখন উড়বে কিভাবে, নাকি তুমি স্বপ্নে উড়ে বেড়াও? আমি হচ্ছে এটা যে সারাক্ষণ পরে থাকি এমনটাও না। এটা হচ্ছে স্পেশালি যখন আমি পারফরমেন্স করি, বা যেই পারফরমেন্সে আসলে আমি শান্তির দূত হিসেবে নিজেকে প্রেজেন্ট করি, সেখানেই এটা মূলত ব্যবহার করি। তবে হ্যাঁ, যখন এইটার পারফরমেন্সটা আমি করি, তখন এটার রেশটা অনেক সময় ধরে থেকে যায় নিজের মধ্যে। তখন দেখা যায় যে পারফরমেন্সের পরেও আমি এটা সহজে খুলতে পারি না, বা এটার সাথে একটা কানেকশন তৈরি হয়ে যায়। সেটা একটা অদৃশ্য বন্ধন, মানে সেটা ভাষায় ব্যক্ত করার মতো না। তো তখন এই জিনিসটা আমি মিস করি, যে যখন আমি খুলে ফেলি তখন নিজের কাছে এটা একটু খারাপ লাগে, যে কি যেন একটা নাই নাই মনে হয় আর কি। এই যে ক্রিয়েটিভিটি, এটা কি ফিল হয়, ফ্রিডম আর হচ্ছে থেরাপি? দুইটাই। আমার আর্টওয়ার্ক আমার থেরাপি হিসেবেও কাজ করে, আবার ফ্রিডম হিসেবেও কাজ করে। যেমন এটা তো আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেই কথাটা আমি সরাসরি সমাজকে বলতে পারি না। যেমন ফ্যাসিবাদের সময়ও সরাসরি অনেক কথাই বলতে পারি না, তখন আর্টের মাধ্যমে প্রকাশ করতে হয়েছে, এখনও করতে হয়।
তো এই জিনিসটাই তো, আর্ট হচ্ছে একটা ফ্রিডম অফ স্পিচ, এটা একটা ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি যা ইচ্ছা যে কোনো সময় যে কোনো জায়গায় সব কথা, মনের কথা আমি বলতে পারি। তবে হ্যাঁ, এটা সবাই বুঝতে পারে কিনা সেটা একটা বিষয়, যে সবাই সেটা নিতে পারলো কিনা, বুঝতে পারলো কিনা। তবে হ্যাঁ, আমি বলতে পারি। এই যে আমার মনের ভিতরে যে না বলা কথাগুলো, কষ্টগুলো, সেটা যে আমি বলতে পারছি, এটা একটা থেরাপি হিসেবে কাজ করে আমার জন্য। হ্যাঁ, আমি নিজেও ফিল করতেছি, আমার শান্তি লাগছে তোমার সাথে কথা বলে। তো আমার সত্যি মনে হচ্ছিল আমি সত্যি সত্যি অ্যাঞ্জেলের সঙ্গে কথা বলছি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো অ্যাঞ্জেল তো মানুষের ইচ্ছে পূরণ করে। আমাদের সাজান অ্যাঞ্জেল কি মানুষের ইচ্ছে পূরণ করতে যাচ্ছে? যদি বলি আমাদের নেক্সট জেন শোতে আমাদের একটা ইচ্ছা আছে, সেটা কিভাবে পূরণ করবে? আচ্ছা, আগে তো আমাকে ইচ্ছাটা শুনতে হবে যে কি ধরনের ইচ্ছা, সেটা আদৌ যে আমি পূরণ করতে পারবো কিনা একজন অ্যাঞ্জেল হিসেবে বা একজন মানুষ হিসেবে, সেটা একটু বুঝতে হবে প্লিজ। হ্যাঁ, আমরা হচ্ছে এই শোর মাধ্যমে বাংলাদেশের সবাইকে হচ্ছে যে খুবই কি বলে এটাকে, ইন্সপায়ার্ড করতে চাই। মানুষ যেন ভালো ভালো কাজ করে, আলোকিত হয় এবং শান্তিতে থাকে সবাই। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা উইশ। আমার একটা পারফরমেন্স ছিল যে অ্যাঞ্জেল অফ উইশ। সো ওইটার মধ্যে আশেপাশের সব মানুষ আমার গায়ের মধ্যে তারা হচ্ছে তাদের উইশ লিখছিল। ওই পারফরমেন্সটা খুব ইন্টারেস্টিং ছিল, যে মানুষের মনের এত এত ধরনের চাওয়া পাওয়া, এত ধরনের আকুতি। সো ওই পারফরমেন্সের মাধ্যমে আমি আসলে বুঝতে পেরেছি যে মানুষের একদম নিম্ন শ্রেণী থেকে একদম উচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত সবারই চাওয়া থাকে। আর তাদের এই যে চাওয়া পাওয়াগুলো, এগুলোর মধ্যে এতটা তফাৎ, আকাশ পাতাল তফাৎ থাকে। তো এই যে এই চাওয়া পাওয়াগুলো সব আমার শরীরের মধ্যে ছিল। মানে তখন আমি একটা অন্যরকম একটা এনার্জি ফিল করছিলাম, যে এতগুলো মানুষের চাওয়া পাওয়া সব আমার শরীরে, আমার উপরে একটা দায়িত্ব, আমার উপর একটা ভার, যে আমি তাদের সবার জন্য তখন দোয়া করছিলাম, যে একটা প্রেয়ার, যে হে স্রষ্টা, তুমি হচ্ছে সবার যে চাওয়া পাওয়া, সবার যে আকুতি, সেটা সবাইকে পূরণ করে দাও। তো এরকম একটা জিনিস, যে মানুষ তো খোদার কাছে চায় যে তার আশাটা পূরণ হোক। তো ওই জায়গা থেকে আমি সবার জন্য তখন চাচ্ছিলাম যে হে খোদা, তুমি সবার মনের আশাটা পূরণ করে দাও, এরকম। তো আর নেক্সট জেনে যে চাওয়াটা, এটা তো খুবই ইন্টারেস্টিং আর খুবই ভালো একটা চাওয়া। আমারও অন্তরের অন্তঃস্থল থেকে একদম এটা আশা থাকবে এবং এটা দোয়া থাকবে যে অবশ্যই আপনাদের এই চাওয়াটা পূরণ হোক, প্রত্যেকটা মানুষের কাছে এই আলো ছড়িয়ে পড়ুক। অনেক অনেক ধন্যবাদ। এবং আমি স্পিচলেস, কি বলবো আর। আমি হচ্ছে যে চিন্তা করছিলাম যে আর কি উইশ করা যায়। তিনটা তো উইশ করাই যেতে পারে। হ্যাঁ, করা যেতেই পারে। আমি পরে চিন্তা করে বলবো। ওকে। আচ্ছা, এই যে তোমার ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি পরে বের হয়েছে 2020-এ, এখন কি নিয়ে ব্যস্ততা? পড়াশোনার শেষে যেটা ব্যস্ততা শুরু হয়, যে নিজেকে একজন ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে স্ট্যাবলিশ করা। তো সেই চেষ্টাটা এখনও আছে। এখনও মানে আমি কতটা স্ট্যাবলিশ হয়েছি বা হতে পেরেছি জানি না, তবে এই চেষ্টাটা হয়তো সব সময়ই থাকবে। হ্যাঁ, মানে একটা পর্যায়ে ছিল বা একটা নতুন পর্যায়ে তৈরি হয়েছে। এখন অনেক মানুষ হয়তো আমাকে চেনে, জানে, আমার শিল্প, আমাকে না চিনলেও হয়তো আমার শিল্পটা চেনে, যেখানে হ্যাঁ আমাকে নিজেকে অনেক বেশি সার্থক মনে হয়। যে যাক, আমি যেটা চেয়েছি যে আমার শিল্পকর্মর মাধ্যমে আমাকে মানুষ চিনুক। আমাকে হয়তো চেনে না, কিন্তু আমার শিল্পকর্মটা চেনে। তো এই জায়গাটাতে মানে অনেক আনন্দ লাগে, অনেক বেশি সার্থক লাগে নিজেকে, যে এই যে এস্টাবলিশমেন্টের যে একটা জার্নি, একটা পরিশ্রম, সেটা অনেকটা সার্থক।
আবার অনেক সময় মনে হয় যে আমি কি এখানেই থেমে যাব, এটাই কি সার্থকতার শেষ? তা না। আমার মনে হয় যে আমার সার্থকতাটা তখনই আসবে যখন প্রত্যেকটা মানুষের মধ্যে আমি শান্তির বার্তাটা পৌঁছাতে পারবো। আর এই যে আমার এই জার্নিটা, এটা যে কবে আসলে প্রত্যেকটা মানুষ পর্যন্ত পৌঁছাবে সেটা আমি আসলে জানি না। তা আমার এই জার্নিটা তখনই শেষ হবে যখন আমি পৌঁছাতে পারবো মানুষের মনে। সাজান, তুমি অ্যাজ এ আর্টিস্ট তুমি একটা বোল্ড মানে ডিসিশন নিয়েছো, সেটা হচ্ছে তোমার মনের ইচ্ছাটার উপরে তুমি মানে কি বলে বাঁচো, তুমি তোমার ইচ্ছের উপরে বাঁচো। অনেকের এরকম ইচ্ছে থাকে কিন্তু ওই বোল্ডনেস না থাকার কারণে নিজেদের জীবনটা নিজেদের মতন করে ক্রিয়েট করতে পারে না, বিশেষ করে যারা আর্টিস্টরা পারফর্ম করতে পারে না। তো ওদেরকে তুমি কি পরামর্শ দিবে? তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে একটা সময় আমিও খুবই মানে নিজের মনের দিক থেকে খুবই ইতস্তত থাকতাম সব সময় যে আমি কি এই জিনিসটা করব বা করতে পারবো। আমার প্রচণ্ড পরিমাণে লজ্জাবোধ কাজ করত। তো মানে একটা ইন্ট্রোভার্ট মানুষ বলতে পারেন। তো ওই জায়গা থেকে আমি কিছুই করতে পারতাম না। তো ওই লজ্জাবোধটা এই সমাজ ব্যবস্থা এটাই কিন্তু ভেঙেছে আমার। যেমন এই সমাজ ব্যবস্থাটাই আমার ওই লজ্জাবোধটা তৈরি করেছিল, একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছিল আমাকে যে তুমি এর বাইরে যেতে পারবে না, এর বাইরে যেতে হলে তোমাকে বিশাল একটা লজ্জার স্তর ভেঙে তারপরে যেতে হবে। তো ওই লজ্জার ব্যারিয়ারটা বা ওই যে প্রতিবন্ধকতা, সেইটা আমাকে প্রবল সাহস মনের মধ্যে জুগিয়ে তারপরে সেটা ভাঙতে হয়েছে। আর সেটা একদিনে তো সম্ভব হয়নি, ওটার একটা অনেক বড় জার্নি ছিল। যেমন আমার ছোটবেলা থেকেই এই জার্নিটা শুরু। তো এই ছোটবেলার যে এই সমাজ ব্যবস্থার বিভিন্ন কাঠামোতে কোণঠাসা হতে 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 মানুষ বলে না যে লেবু বেশি চাপলে তেতো হয়ে যায়, ওই রকমের একটা অবস্থা তৈরি হয়েছে যে সমাজের এই চাপে পড়তে 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 যে আমার ভেতরের যত অ্যাঙ্গার এটা একদম বিস্ফোরিত হয়ে গেল। এরপরে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তখন থেকে আমি খুব প্রতিবাদী হয়ে গেলাম। তো প্রতিবাদী হয়ে গিয়ে যে যখনই কোনো অন্যায় দেখে সেটার প্রতিবাদ করার চেষ্টা করি। তো তাদের জন্য আমার পরামর্শ এটাই থাকবে যে যাদের এই বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ফেস করে বা লজ্জাবোধ বা এই ব্যারিয়ারগুলোর মধ্যে আটকে থাকি আমরা গণ্ডির মধ্যে, সেই গণ্ডিটাকে ভাঙার চেষ্টা করে নিজেকে উন্মুক্ত করতে হবে, নিজেকে তুলে ধরতে হবে। মানে ৮-১০টা মানুষ যদি পারে আমি কেন পারবো না, এইটাই মানে এই জিনিসটাই হচ্ছে তাকে সবচেয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে যে আমি কেন পারবো না, আমাকে পারতেই হবে। যদি আমি এটা আবার নিজেকে বলি, নিজেকে যদি আমি বোঝাতে পারি যে আমিই পারবো, তখনই আমি আসলে পারবো। তোমার পরবর্তী পারফরমেন্স কোথায়, এবং কেউ যদি মানে তোমাকে দেখতে চায় অ্যাজ এ অ্যাঞ্জেল হয়ে, তাহলে কোথায় তোমার পরবর্তী পারফরমেন্সে দেখতে পারবে? আমার পরবর্তী পারফরমেন্স এঞ্জেল এর পারফরমেন্সটা যেমন সব সময় সব জায়গায় এটা হয় না, এইটা বেশিরভাগ সময় যখন আমি শান্তির বার্তা প্রচারের জন্য পারফর্ম করি তখন এটা হয়। আমার পরবর্তী পারফরমেন্স হচ্ছে শিল্পকলা একাডেমিতে একটা আছে, তবে এটা এঞ্জেল হয়ে না। আর এঞ্জেলের পার্টটা এখন যেমন আমি কিছুদিনের জন্য একটু স্থগিত রেখেছি, যে এটা আবার যখন ওর প্রয়োজন হবে ও নিজে থেকেই আবার বের হয়ে আসবে, তখন মানুষ আবার ওকে এমনিতেই দেখতে পাবে। মানে ও কখনো লুকিয়েও থাকে না বা ওকে ধরে বেঁধেও রাখা যায় না, ও হচ্ছে একটা মুক্ত পাখি, শান্তির পায়রা। সো ও ওর নিজের মতো মানুষের মাঝে আসে, আবার নিজের মতো নিজেকে কখনো গুটিয়ে রাখে।
তো এটাই হচ্ছে এর জীবন হয়তো। মানে আমি কখনো নিজের উপর প্রেশার ক্রিয়েট করে বা আমার যে পারফরমেন্স আর্টের সময় আমার যে একটা এনার্জি বা একটা আলাদা সত্তা তৈরি হয়, সো ওইটাকে আমি কখনো প্রেশারাইজ করি না যে আমার এখন এইটা হয়েই এইটা করতে হবে। যখন ভেতর থেকে যেটা আসে সেটাই করি। জেনজিরা প্রচণ্ড পরিমাণ মানে কেউ আছে খুবই আত্মসংকটে ভুগে, ওদের জন্য কি শান্তির বার্তা দিবে? আর আমাদের শো তো একেবারেই শেষ পর্যায়ে চলে এলো, তো তোমার বার্তাটা শুনতে চাই। আচ্ছা, জেনজিরা আসলে আত্মসংকটে ভোগে কিনা আমি শিওর না, কারণ এই যে অনেক জেনজির কারণেই কিন্তু আমরা দেখলাম বিগত ফ্যাসিবাদীর অবসান ঘটল। তো আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে যে স্পৃহা, তাদের মধ্যে যে আত্মশক্তি আছে, সেটা আসলে দমিয়ে রাখার মতো না, একদমই না। তো কিন্তু হ্যাঁ, তারা সেই শক্তিটা বা সেটা কিভাবে ব্যবহার করবে, যেমন শক্তি আমরা সবাই পাই, কিন্তু সেটার ব্যবহার করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে আমি ওটা কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব। তো ওই জিনিসটা বুঝতে হবে, সেটার জন্য অবশ্যই জ্ঞানের অনেক প্রয়োজন। তো আমার জেনজি হোক বা এটা সবার জন্যই পরামর্শ থাকবে যে আমার শক্তি আমি কোথায় কাজে লাগাবো, কিভাবে কাজে লাগাবো, সেইটা যেন আমি জ্ঞান অর্জন করে বুঝে শুনে তারপরে সেইটা ব্যবহার করি। তাহলে সেইটা আমরা একটা ভালো ভবিষ্যতের দিকে আগাবো, একটা ভালো ফলাফল নিশ্চয়ই পাবো। সো এটা যার পার্সোনাল লাইফ হোক কিংবা এন্টায়ার একটা ওয়ার্ল্ড ওয়াইডভাবেও যদি চিন্তা করি সেই ক্ষেত্রেও হোক, শক্তিটাকে নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে আসলে এটাকে কাজে লাগাতে হবে। থ্যাংক ইউ সাজান, অ্যাঞ্জেল, আমাদের নেক্সট জেন শোতে আসার জন্য। আমরা আরও ভবিষ্যতে তোমাকে আমাদের শোতে দেখতে চাই, আরও মজার হচ্ছে তোমার বার্তা এবং তোমার যে অ্যাচিভমেন্ট হিস্টোরি আছে, আশা করি আরও লম্বা হবে তোমার সফর, এবং তোমাকে আমরা শুভকামনা জানাই। প্রিয় দর্শক, শান্তির এই যাত্রায় আমাদের নেক্সট জেন শোর সঙ্গে থাকবেন। আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের আজকের এই এপিসোডটা কেমন লেগেছে, আমাদের অ্যাঞ্জেল সাজানের সঙ্গে কথা বলে আড্ডা শুনে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।